শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আমরা বলছিলাম যে আমাদের আজকের বিষয় বিশ্বকাপ আশা নাকি হতাশার, বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে আজ অথবা কাল। আইসিসির উত্তর মিলবে, তার প্রেক্ষিতে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেবে কিংবা আইসিসি কি উত্তরটা দিবে সেটা বাংলাদেশের মনোপুত হবে কিনা। অনেকগুলো অপশনই সামনে, কিন্তু কোন পথে যাচ্ছে সেটা এখনো অজানা। আমরা এই বিষয়ে কথা বলবো, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আরিফুর রহমান রাবু, প্রথমেই জানতে চাই যে সময়টা কি একটু টেন্স, সময়টা আসলে একটু বড় হচ্ছে কিনা আস্তে আস্তে, এবং যেহেতু আমরা এখনো আসলে আনুষ্ঠানিক কোনো উত্তর পাইনি কিংবা প্রথম উত্তর আমাদের জায়গায় দ্বিতীয় মেইলটা আমরা করতে হয়েছে, সেই জায়গাটা এবং এই বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেটেও নানা ধরনের আলোচনা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। সব মিলে পরিস্থিতিটা একটু ঘোলাটে কিনা? একটু ঘোলাটে, বিসিবির জন্য একটু বেসামাল অবস্থা, চ্যালেঞ্জিংও বটে। অর্থাৎ ঘোলাটে, অনিশ্চয়তা, বেসামাল অবস্থায় বিসিবি। বাট বিসিবি তো পার্ট অফ বাংলাদেশ। আমি মনে করি পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই তাদেরকে এগোতে হবে। বাংলাদেশের সরকারও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে, এবং যে ইস্যুটা নিয়ে রেজওয়ান আসলে ঘটনার সূত্রপাত, বিসিসিআই যখন ফিল করলো যে ভারতের উগ্র ধর্মীয় সংগঠনগুলো তারা কিছুতেই মোস্তাফিজের আইপিএল খেলাটা মেনে নিতে পারছে না, এবং তারা উপর্যুপরি দাবি, হুমকি ধামকি দিতে শুরু করলো, সেটা ভারতীয় প্রচার মাধ্যমেও ফলো করে প্রচার হতে শুরু করলো, তখন বিসিসিআই খানিকটা নিজেদের অবস্থান ঠিক রাখার জন্যই কেকেআরকে বলে দিল যে তোমরা মোস্তাফিজকে না করে দাও। তো আমার কাছে যেটা মনে হয়, এটা আমি এই আলোচনায় পরে আসব, বিসিসিআই এই সিদ্ধান্তটা আরও দূরদর্শিতার সাথে, আরও ঠান্ডা মস্তিষ্কে, আরও সূক্ষ্মভাবে নিতে পারত। আরো পরেও কি নিতে পারত? আরো পরে নিতে পারত। এই কথাটাই আমি আভাস ইঙ্গিতে বলছিলাম, আপনি বলেই ফেললেন। সেটা হচ্ছে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ ভালোভাবে খেলে আসতো। খেলে আসার পরেও এখন দু দেশের মধ্যে একটু হলেও রাজনৈতিক পর্যায়ে একটু হলেও উত্তেজনার একটা ভাব আছে, সেটা কম হোক বেশি হোক। সেই উত্তেজনাটা যদি বাড়তে থাকে বা কমতে থাকে, বিসিসিআই তখন যেটা করতে পারতো, আফটার টি-20 ওয়ার্ল্ড কাপ 3 মার্চ শেষ হয়ে যাবে, 26 মার্চ হলো আইপিএল শুরু, 3 সপ্তাহের বেশি সময়, তার মধ্যে কোনো এক সময় যদি তারা বিসিবিকে চিঠি দিয়ে জানিয়ে দিত যে আমরা সিকিউরিটি কনসার্ন, তখন ওয়ার্ল্ড কাপ ছিল, আইসিসির স্পেশাল সিকিউরিটি টিম ছিল, গোটা বিশ্বের নজর ছিল, আমরাও সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশ দলকে খেলার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু একা মুস্তাফিজের জন্য আমরা সেটা করতে পারবো না বা করতে পারছি না। তখনকার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন হয়ে যেতে পারত। আমি বলবো না যে ভিন্ন হয়ে যেত। তখন বাংলাদেশে যে এই বিস্ফোরণমুখ অবস্থা, যে আমাদের একটা প্লেয়ারকে নিলামে প্রকাশ্যে কিনে নিয়ে তারপরে শুধু একটা ধর্মীয় একটা কি বলবো বাতাবরণ তৈরি করে তাকে অযথা আইপিএল থেকে ছিটকে ফেলা হলো, এবং তারপরে আমরা কেন যাব। অর্থাৎ ভারতে না যাওয়াটা এখন কিন্তু শুধু নিরাপত্তা হুমকি, নিরাপত্তা ঝুঁকি নয়, কিছুটা কিন্তু ইগোর ব্যাপারও আছে, কারণ মান সম্ভ্রমের ব্যাপার। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কেকেআর আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট সিমারকে এক কথায় ছুঁড়ে ফেলে দিয়েছে। তা আমরা কেন তাদের কথা মেনে ভারতে খেলতে যাব? এই তো পরিস্থিতি। এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করাটা আসলে আমরা যারা আমজনতা আছি, মুখে বলা যতটা সহজ ততটা সহজ নয়। এখানে অনেকগুলো পক্ষ আছে, বিসিসিআই আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি আছে, বাংলাদেশ সরকার আছে, ভারতীয় সরকার আছে, এবং সবার উপরে আইসিসিও আছে। এখন কে কি উদ্দেশ্যে আছে, কার মোটিভ কি, সেটা তো আইসিসির জানার কথা না। আইসিসি দেখবে বাংলাদেশ পরপর 2টি চিঠি দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে, আমরা সিকিউরিটি কনসার্ন আছে আমাদের, এবং কি কি কারণে কনসার্ন, কোথায় কনসার্ন, কেমনে কি, এটা সবিস্তরে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে এখন আইসিসি কি সিদ্ধান্ত নেয় সেদিকেই আমরা তাকিয়ে আছি। বাট আমার কাছে মনে হয়, আমি এটা বলবো না যে আমাদের ভারতে গিয়ে খেলতেই হবে। আইসিসিও বুঝে নিয়েছে যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনমনীয়, তারা ভারতের মাটিতে গিয়ে খেলবে না। কাজেই একটা বিকল্প ব্যবস্থার উদ্যোগ আইসিসি নিতেই পারে, কারণ যেহেতু আরেকটা সহ আয়োজক আছে শ্রীলঙ্কা, এবং অপশনও আছে সেখানে। যদিও আপনি জানেন, আমাদের দর্শকদেরও নিশ্চয়ই অনেকে যারা সচেতন তারা বুঝবেন, একটা ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টের একটা ফিকচার, ভেন্যু, কান্ট্রি বদল করা,
এয়ার টিকিট, হোটেল বুকিং, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, প্লেয়ার মিলে কতজন যাবে, তাদের কি ব্যবস্থা, তাদের ভিসা, এগুলো সব কিছু মিলে ব্যাপারটা কিন্তু সহজ নয়। এটা এমন নয় যে আমি জাস্ট ঢাকা থেকে কলকাতায় শিফট করলাম বা কলকাতা থেকে ঢাকায়। কাজে এই বিষয়গুলোও বুঝতে হবে। সব দিক মিলে একটা গোলমেলে অবস্থা, এবং অবশ্যই বিসিবি আপনি যেটা বললেন, আমি আমার ভাষায় বলি একটু বেসামাল অবস্থায় আছে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। মানে হোপটা কি আমাদের জন্য বেস্ট হলো হোপটা যে আমরা বিশ্বকাপে আমাদের দাবি মেনে নিবে, আইসিসি ভিন্ন ভেন্যুতে আমরা খেলবো, এটা আমাদের অবশ্যই, এটা আমাদের বেস্ট চাওয়া। বেস্ট চাওয়াটা পূরণ না হলে আপনি যে অবস্থার কথা বলছিলেন যে সরকার এবং বিসিবি তাদের যে অবস্থান, আমি গত কয়েকদিনে শুনেছি সরকারের কয়েকজন উপদেষ্টা বলেছেন এবং ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা এবং কয়েকজন পরিচালকও বলেছেন তারা অনড়। মানে সেটা কি আপনি মনে করেন যে একদম আসলে আইসিসির প্রতি আসলে কড়া মনোভাব দেখানোর জন্য অনড়, নাকি আসলে বাস্তবিক অর্থেই বাংলাদেশ যদি একটা ক্ষতি মেনে নিয়েও আসলে বিশ্বকাপ না খেলতে হয় তাতেও অনড় থাকবে? মানে আপনার কাছে মনোভাবটা আসলে বিশ্লেষণ করে কি মনে হয়েছে? রেজওয়ান, আপনি যখন এক নজরে স্পোর্টস রাউন্ড আপগুলো পড়ছিলেন তখন কিন্তু এক জায়গায় বলেছেন যে ভারতীয় প্রচার মাধ্যমের কিছুটা বিদ্রুপের মুখে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এখন ভারতে গিয়ে খেলাটা শুধু আপনার উগ্র ধর্মান্ধ বা ধর্ম সংগঠনগুলোর জন্য নয়, ইভেন ভারতীয় মিডিয়াও কিন্তু এখন একটা বাংলাদেশ টিমকে নিয়ে প্রচুর নেগেটিভ স্টোরি করে। আমরা অনেকদিন মিডিয়ায় কাজ করি, জানি মিডিয়ায় কাজগুলো অনেকগুলো আসলে মানে ধারে কাছেও সত্যতার কাছে নেই, কোনো সত্যতার বালাই নেই। কিন্তু সেসব দিয়ে বাংলাদেশের প্লেয়ারদের আমি বলবো, দেখা গেল লিটন দাসকে ওপেন প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হতে পারে যে আপনার পরিবার কি শান্তিতে আছে, তো সেই নিশ্চয়তাটা কে দিবে, আইসিসি না বিসিসিআই? কাজে কাজে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে, রেজওয়ান আমি আবারও বলছি, ক্রিকেটীয় বিশ্লেষণে যদি বলেন বাংলাদেশের ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। ভারত বাংলাদেশের ক্রিকেটের একটা পরীক্ষিত মিত্র ছিল, আমি বলছি না যে এক নষ্ট হয়ে গেছে সেটা। এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে ভারতের তৎকালীন যিনি আইসিসির প্রেসিডেন্ট ছিলেন মিস্টার জগমোহন ডালমিয়ার অবদান আপনি আমরা খুব কাছ থেকে দেখেছি, জেনেছি, শুনেছি যে অপরিসীম ভূমিকা ছিল তার এই আমাদের টেস্ট প্রাপ্তিতে। কাজেই সেই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যেচে সম্পর্ক খারাপ করার কিছু নাই। কাজেই আমার কাছে যেটা মনে হয় রেজওয়ান, বর্তমানে দুদেশের রাজনৈতিক এবং একটু যারা ধর্মের ব্যাপারে স্পর্শকাতর তাদের যে অ্যাটিটিউড, তাদের যে সেটাই আসলে এখন প্রভাব ফেলছে, এবং বাংলাদেশে তাও কিছুটা হলেও স্তীমিত হয়েছে। কারণ আমি বিশ্বাস করি খালি ভারতকে বলা হয় ক্রিকেট পাগল দেশ, আমরাও কিন্তু কম ক্রিকেট অনুরাগী না। বাংলাদেশের মানুষ জাতীয় দলের স্বার্থকে অনেক বড় করে দেখে। দেখেন সৈকত গেছে, বাংলাদেশের কিন্তু কোনো ধর্মীয় সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠন স্টেটমেন্ট দেয়নি এখন পর্যন্ত যে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত কেন ভারত নিউজিল্যান্ড সিরিজ পরিচালনা করছেন। অর্থাৎ এই দিক থেকে আমি দাবি করতে পারি যে আমরা মোর উদার এবং আমাদের মনটা বিস্তৃত, কিন্তু ভারতের জনগণ, ভারতের ক্রিকেট অনুরাগী, বিসিসিআই, ভারত সরকার, তাদের একটা মনোভাব হয়ে গেছে যে আমরা যা বলবো বাংলাদেশ মেনে নিবে। এটা তো আসলে বর্তমান প্রেক্ষাপটে মেনে নেওয়ার মতো অবস্থা নেই। কাজে আমার যেটা মনে হয় বিসিবি যে বিকল্পর প্রস্তাবটা দিয়েছে আইসিসির কাছে, সেটা তো আইসিসি এক কথায় নাও মানতে পারে। হয়তো কিছু ধরেন আপনি যখন একটা প্ল্যান এ চাইবেন, আপনার প্ল্যান এ যদি ক্লিক না করে আপনি বিতে যাবেন, এমনও হতে পারে দেখা গেল হয়তো ভারতে একটা ম্যাচ। যেমন আমি একটা পয়েন্ট রেজ করছি রেজওয়ান, ইংল্যান্ড গত 5 বছর ধরে কিন্তু শ্রীলঙ্কায় খেলতে আসে না। ইংল্যান্ড 2020-2021 শেষ একটা সিরিজের পরে তারা গত 5 বছর শ্রীলঙ্কায় খেলতে আসেনি। এখন দেখা গেল বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড ম্যাচ, ইংল্যান্ড যদি শ্রীলঙ্কা যেতে না চায় সেই ম্যাচটা কোথায় হবে? এখন শ্রীলঙ্কায় আমরা সব ম্যাচ খেলতে চেয়েছি, কিন্তু সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারবো সেই নিশ্চয়তা কতটা? কারণ বাংলাদেশকে মানাতে পারলেও ইংল্যান্ডকে নিশ্চয়ই আইসিসি আর মানাতে পারবে না। বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় গিয়ে খেলে, বাংলাদেশ তো চাচ্ছেই সেটা, কিন্তু যখন বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচটা কলকাতা থেকে কলম্বোতে বা গলে বা ডাম্বুলা কিংবা ক্যান্ডিতে যেখানেই শিফট করা হোক, যদি ইংল্যান্ড বলে আমরা খেলবো না, তখন কি আরও একটা নিউট্রাল কান্ট্রিতে খেলা হবে, নাকি ভারতেরই কোনো ভেন্যু চিহ্নিত করবে আইসিসি? কাজে আমার কাছে মনে হয় ব্যাপারটা আমি ঘুরে ফিরে গোলমেলেই বলবো এবং জটিল। বাট যদি আইসিসি বাংলাদেশের ক্রিকেট
অনুরাগীদের কথা চিন্তা করে, এবং ক্রিকেটে বাংলাদেশ হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ বলেন, চ্যাম্পিয়ন হয় নাই, বাট বাংলাদেশ একটা অত্যন্ত ক্রিকেট মনস্ক জাতি বাঙালি এবং ক্রিকেট প্রেমী নেশন, এবং বাংলাদেশেও কিন্তু একটা সম্ভাবনাময় দল। এই দলটাকে একদম ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে না ফেলে একটা এমিকেবল সলিউশন আইসিসি করবে, এটাই আমার বিশ্বাস। এবং আমি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলামের কথা শুনছিলাম যে বাংলাদেশ, আপনি যেটা বলছিলেন যে এত মানুষ, এত আবেগ ক্রিকেট নিয়ে, এটা নিশ্চয়ই শুধু আবেগ দিয়ে বিবেচনা করবে না আইসিসি, এটা নাম্বার দিয়ে বিবেচনা করবে, এটাকে টাকায় কিংবা অর্থে কনভার্ট করবে। সুতরাং বাণিজ্যটা বাংলাদেশের সাথে ডিরেক্টলি রিলেটেড। বাংলাদেশকে বাদ দিয়ে আসলে বিশ্বকাপ করার কথাও কি আসলে তারা ভাবতে পারে কিংবা ভাববে, এরকম সাহস দুঃসাহসের পর্যায়ে? শুরুতে কেউ কেউ এটা খুব জোর গলায় বলার চেষ্টা করেছিলেন যে বিসিসিআই এর জোর আছে আইসিসিতে, যেহেতু জয়সা নিজেই চেয়ারম্যান। কিন্তু আমার কাছে সেটা মনে হয় না, এই কারণে যে আপনি একদম চুলচেরা বলেই ফেলেছেন। একটা দেশের ক্রিকেটের দর্শক, তার ক্রিকেটীয় অ্যাটমসফিয়ার, তার সরকারের ক্রিকেটের প্রতি আন্তরিকতা এবং সোজা কথা লজিস্টিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশে যে সরকারই আসুক, যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশের সবাই বাংলাদেশ ক্রিকেট দলকে পৃষ্ঠপোষকতার চেষ্টা করে, কারণ ক্রিকেট হচ্ছে এখন আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশের মানুষ খুব কম ইস্যুতে এক হতে পারে, বাট বাংলাদেশ জাতীয় দলের খেলা যখন থাকে, রেজাল্ট যাই হোক, সবাই কিন্তু টিভি সেটের সামনে বসে থাকে একটা ভালো কিছু দেখার। সেই দিক থেকে আইসিসি এটা বিবেচনা করবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে হয়তো 140 কোটি লোক না, হয়তোবা 20 কোটি 30 কোটি ক্রিকেট অনুরাগী নেই, আমাদেরও কিন্তু অন্তত আমার মনে হয় বাংলাদেশের টোটাল পপুলেশনের 1/4 ক্রিকেট অনুরাগী আছে, দ্যাট ইজ 5 কোটি ক্রিকেট লাভার আছে, ফ্যান আছে। আমাদেরও কিন্তু ক্রিকেটের বাজার আরও সমৃদ্ধ, আরও বড় করা যায়। আইসিসি এসব অবশ্যই বিচার বিবেচনায় আনবে যে এইরকম একটা ক্রিকেট যে দেশে একেবারে এখন একদম একটা ভালোবাসার বস্তু হয়ে গেছে সবার, এবং তাদেরকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজনের মতো চিন্তা আইসিসি করবে বলে আমার মনে হয় না। তবে এই সংখ্যা নাম্বারগুলো আসলে দেশের ভিতরেও নানা ধরনের সমস্যা এনেছে। আইসিসি থেকে বাংলাদেশ আসলে কত টাকা পায়, কিংবা বাংলাদেশ থেকে আসলে আইসিসি কি পায়, এই দ্বন্দ্বে আমরা দেখছিলাম সাবেক অধিনায়ক বক্তব্য দিয়েছেন, বিসিবি পরিচালকরা জড়িয়েছেন কথায়। একজন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, তিনি কিছু মন্তব্য করেছেন, সরাসরি তিনি পক্ষেও বলেননি বিপক্ষেও বলেননি। তার এই অবস্থানটাকে আসলে অনেকে প্রশ্নবিদ্ধ করছেন। একজন বোর্ড পরিচালক তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন এবং ক্রিকেট বোর্ড সেটা অ্যাডমিট করেছে এবং তাকে কারণ দর্শাতে বলা হবে বলেও বলা হয়েছে বোর্ড প্রেসিডেন্টের পক্ষ থেকে। পুরো ঘটনাটা আসলে নিজেদের মধ্যে যে কোন্দল ক্রিকেটে গত কয়েক মাস ধরে আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে আগে পরে, সেটা কি আরও একবার ফুটে উঠলো কিনা, এবং বোর্ড পরিচালকদের এরকম বক্তব্য আসলে সত্যি কতটা আসলে মনে হয় যে আসলে আচরণ সত্যিকারের ভালো আচরণ? আমি দুইভাবে উত্তর দিই। প্রথমত, আপনি যেটা বলেছেন সেটা 100% সত্য। তামিম ইকবালের বক্তব্য এবং এম নাজমুল ইসলাম সাহেবের রিপ্লাই, আমার কাছে মনে হয় এটার যোগসূত্র হচ্ছে গত বিসিবি নির্বাচন। তামিম ইলেকশন করতে চেয়েছিলেন একটা কাউন্টার প্যানেলে, শেষ মুহূর্তে ইলেকশন করেননি। এম নাজমুল ইসলামরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে জয়ী হয়েছেন। একটা মানসিক দূরত্ব বলেন, একটা দ্বন্দ্ব বলেন, একটা চিন্তার পার্থক্য বলেন, মোদ্দা কথা একটা ফারাক তৈরি হয়েছে, একটা দূরত্ব তৈরি হয়েছে। সেখান থেকেই আমার কাছে মনে হয় উৎপত্তিটা, যদিও তামিম ইকবালের মন্তব্যটা তার সঙ্গে আমি কোনো সাযুজ্য খুঁজে পাইনি। কারণ তামিম ইকবাল যে বক্তব্যটা দিয়েছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি আপনি বোর্ডে থাকতেন আপনি কি করতেন। তামিম যে ব্যাখ্যাটা দিয়েছেন মোরাললেস এরকম যে আমি যদি বোর্ডে থাকতাম তাহলে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতাম এবং বাংলাদেশ ক্রিকেটের যেটা ভালো, যেটা মঙ্গল, যেটা কল্যাণ এবং ভূত ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিতাম। তামিম ইকবালের কথাকে আপনি কোনোভাবেই অযৌক্তিক বা ফালতু বাজে বলতে পারবেন না। তামিম অত্যন্ত যৌক্তিক ক্রিকেটীয় ব্যাখ্যা দিয়েছেন যে বাংলাদেশ যদি সত্যি বিসিসিআই এর সঙ্গে, কারণ বাংলাদেশ ভারতে স্টেট ওয়েতে যেতে না চাইলে বিসিসিআইও এটা ভালোভাবে নিবে না, আইসিসিও তো একটা মহা ফাপড়ে পড়ে গেছে। কিন্তু আসলে আমরা খালি বারবার বলছি যে আইসিসি কঠোর অবস্থানে, বাংলাদেশ যেমন অনমনীয়, আইসিসিও কঠোর, ভারতেই খেলাতে চায় এবং জয়সা প্রেসিডেন্ট তাই। ব্যাপারটা তো তা না, আইসিসিতে তো আরও এক্সিকিউটিভ বডিতে আরও
অন্য দেশের প্রতিনিধি আছেন, তারা তো আর নিশ্চয়ই চোখ কান খোলা রেখেই ক্রিকেট পরিচালনা করেন, আইসিসির কর্মকাণ্ড পরিচালনা করেন, তো তারাও তো দেখবেন। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, তামিম ইকবাল বলেছেন ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে যে বাংলাদেশ ভারতের সঙ্গে যদি সম্পর্ক না রাখে, ক্রিকেটীয় সম্পর্ক বলতেছি, ভারত যদি বাংলাদেশে খেলতে না আসে, বাংলাদেশ যদি ভারতে না যায়, ক্রিকেট বোর্ডের অনেক বড় অর্থনৈতিক ক্ষতি হবে, রেভিনিউ কমে যাবে। বাংলাদেশের মাটিতে রেজওয়ান আপনি খুব ভালো অবগত, এখন ভারত বাংলাদেশ একটা সিরিজ যত টাকায় প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সরে বিসিবি বিক্রি করতে পারবে বা পাবে, সেটা কি অন্যত্র বা অন্য কোনো দেশের সঙ্গে হবে? ইভেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গেও হবে না, পাকিস্তানের সঙ্গেও হবে না, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের ক্রেজ বাংলাদেশে এখন অনেক কম। এখন ভারত এবং অস্ট্রেলিয়া এই দুটো দলের সঙ্গে খেলা হলে বাংলাদেশের ইভেন টিকিটের দামও যদি আপনি 100 টাকা বাড়িয়ে দেন, কেউ কিছু বলবে না। অর্থাৎ বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে ক্রিকেটের উন্নয়ন কল্পে তো আপনার অর্থ লাগবে, আপনার তো প্রতিষ্ঠানটা রান করতে, ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালনা করতে প্রচুর অর্থের দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য 8-10টা টেস্ট খেলিয়ে দেশের মতো আইসিসির কাছ থেকেও অনুদান পায়, বাট যেটা হয় ভারতের সঙ্গে একটা সিরিজ হলে আমরা লাভবান হব, এটা একদম ন্যাচারাল। এটা যে সরকারি আসুক তারাও করতে চাইবে, কারণ বাংলাদেশে যেটা হয় বিরোধিতার জন্য বিরোধিতা করা হয়, কিন্তু ঠিক চেয়ারে বসার পর পরিস্থিতিটা বোঝা যায়। এখন তামিম সেই অ্যাঙ্গেলে বলেছেন যে আমি যদি বোর্ডে থাকতাম তাহলে, সোজা কথা তামিম যেটা বোঝাতে চেয়েছেন, বিসিসিআই এবং আইসিসির সঙ্গে স্ট্রেট কোনো ফ্রিকশনে যেতে চাইতাম না, সরাসরি বলতাম না যে খেলবো না, বা হয়তো শর্ত দিয়ে দিতাম যে এই কারণে আমরা যেতে পারছি না, আমাদেরকে, মানে টোটাল কথাটা যেটা বাংলাদেশ যেটা স্টেট বলেছে সেটা তামিম ক্রিকেটীয় কূটনীতির আশ্রয় নিতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা, কিন্তু বলেননি কিন্তু যে আমাদের অবশ্যই ভারতে যাওয়া উচিত। কিন্তু তার জবাবে আবারও বলছি, তামিমের ব্যাখ্যাটা ক্রিকেটীয় চিন্তা চেতনা ঠিক আছে। তিনি সরাসরি নাও বলেননি, যেতেও বলেননি, মানে তিনি সরাসরি কোনো অবস্থান নেই, সেটার কারণে তারপরেও ক্রিকেটীয় যুক্তিতে ঠিক আছে বাংলাদেশের। জি জি, না আমি ঠিক বেঠিকের জায়গায় যাচ্ছি না, কিন্তু তিনি তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তার জবাবে বোর্ড পরিচালক যেটা বলেছেন সেটা কি আসলে কতটা গ্রহণযোগ্য? সেটা একদমই একেবারে শিষ্টাচার বহির্ভূত আচরণ, এবং আপনি একটা পাবলিক ওয়ালে নিজের পোস্টে একজন ন্যাশনাল স্টারকে, এবং এরা তো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তামিম ইকবালকে এক নামে সারা বিশ্ব চিনে, তাকে যদি আমি দালাল আখ্যায়িত করে দেই, সেটা যে দেশেরই হই, এটা কিন্তু আমার দেশকে ছোট করা। একদমই শেষ দুটো প্রশ্ন আমরা জানতে চাই যে বাংলাদেশের ক্রিকেটে এই যে এই পার্থক্যগুলো কি আসলে আরো বড় হবে কিনা সামনের দিনগুলোতে, এক কথায় জানতে চাই। আর আরেকটা হলো যে বাংলাদেশের মানে বিশ্বকাপ নিয়ে আসলে সমাধান আপনি কিভাবে দেখছেন, আশা করছেন, একদম সংক্ষেপে এক লাইন করে। আমি শেষটা দিয়ে শুরু করি। আমার প্রথম কথা হচ্ছে, আমি আশাবাদী বাংলাদেশের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতেই হবে, যদি একটি ম্যাচের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভারতে যেতে হয় এবং বাংলাদেশ সরকার যদি তাতে রাজি হয়, মানে আমি মনে করি এতে দোষের কিছু খুঁজে পাই। আর এই পার্থক্যটা, মত পার্থক্য যে প্রবল হচ্ছে দিনকে দিন, না, এটা আমি মনে করি অবশ্যই এই মত পার্থক্যটা একদমই অবসান হওয়া দরকার, কারণ দেশের ক্রিকেটের মঙ্গলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই খুব জরুরি। ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান বাবু, এবং এই ঐক্যবদ্ধ অবস্থাটা আসলে এই মুহূর্তে খুব জরুরি, যখন বাংলাদেশের ক্রিকেট কিছুটা সংকটে, কিছুটা আসলে টালমাটাল অবস্থায়। আমরা শুরুতে বলছিলাম বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য আশার নাকি হতাশার, সেই উত্তরের অপেক্ষায় পুরো বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।